আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বায়োলজি বইয়ের চ্যাপ্টার 5, খাদ্য, পুষ্টি এবং পরিপাক। এই চ্যাপ্টারটা একটু বড়, তাই এই চ্যাপ্টারটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমরা আজকে যে পার্ট সেটাতে আমরা পরিপাক বা ডাইজেশন করব, এবং দ্বিতীয় যে পার্ট ওইখানে আমরা খাদ্য এবং পুষ্টি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে কেন পরিপাক দিলাম, কারণ পরিপাকটা হচ্ছে তোমাদের একটু বোঝার বিষয় আছে, এবং সিকোয়েন্স মেনটেন করে যদি পড়তে পারো তাহলে পরিপাক চ্যাপ্টারটা, পরিপাক যে টপিক, এই টপিকটা খুব ইজি। আবার খাদ্য পুষ্টি টপিকটাও ইজি, বাট খাদ্য পুষ্টিতে তোমাদের মুখস্থ করার কিছু বিষয় আছে। সেই ক্ষেত্রে আমরা সেটা আলাদা একটা পার্টে ইনশাআল্লাহ ভিডিও আকারে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা পরীক্ষার খাদ্য পুষ্টি এবং পরিপাক চ্যাপ্টার থেকে সিকিউ আসলে অ্যান্সার করতে পারো। আজকে আমরা শুধুমাত্র পরিপাক অর্থাৎ ডাইজেশন নিয়ে পড়বো। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটু বলে রাখি, যারা এখন ক্লাস করছো তারা অবশ্যই তিনটা জিনিস সাথে রাখবা। প্রথম হচ্ছে খাতা, দ্বিতীয় হচ্ছে কলম, এবং তৃতীয় হচ্ছে তোমার বায়োলজি বই। এই ক্লাসে আমি তোমাদের বইয়ের সাথে সামঞ্জস্য রেখেই পড়াবো, কিন্তু তাছাড়া কিছু কিছু এক্সট্রা ইনফো পড়াবো। এক্সট্রা ইনফো এজন্য পড়াবো যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। 11-12টা একটা ভাস্ট পরিমাণ জায়গা, সেখানে অনেক ইনফরমেশন আছে, কিন্তু সেই ইনফরমেশনের মধ্যে কিছু কিছু ইনফরমেশন আছে যদি তুমি সেটা 9-10-এই মুখস্থ করে রাখো সেটা তোমার জন্যই ভালো। তো সেই সব ইনফরমেশন আমি বলবো এবং কোনগুলো লিখতে হবে সেগুলো তোমাদেরকে বলে দিব এবং তোমরা সেগুলো লিখবে। তো এবার আমরা পরিপাক বা ডাইজেশন শুরু করার আগে বা যে কোনো টপিকই যখন আমরা শুরু করি তখন আমাদেরকে প্রথমে জানতে হয় পরিপাকটা আসলে কি, বা যে টপিকটা করছি সেই টপিকটা আসলে কি, তার সংজ্ঞা কি, তার দ্বারা কি বোঝায়। তো আমরা সাধারণভাবে বলতো কয় ধরনের খাবার খাই? আমরা দৈনন্দিন জীবনে মোট 6 ধরনের খাবার খাই। দেখো তো মিলে কিনা, বা কখনো শুনেছো কিনা। অবশ্যই শোনার কথা। প্রথমটা হচ্ছে শর্করা, দ্বিতীয় হচ্ছে আমিষ, তৃতীয় হচ্ছে স্নেহ, চতুর্থ হচ্ছে খনিজ, পঞ্চম হচ্ছে ভিটামিন, এবং ষষ্ঠ হচ্ছে পানি। এই 6টার মধ্যে প্রথম যে 3টা আছে এই 3টা শুধুমাত্র পরিপাক হয়, এবং পরের যে 3টা অর্থাৎ খনিজ লবণ, ভিটামিন এবং পানি, এই 3টা সরাসরি পরিপাক হয়। এটার জন্য কোনো কিছুর অন্ত্রের প্রয়োজন হয় না, এটা শরীরে যায়, শরীরের কোষে সরাসরি যেতে পারে এবং কোষ সেটা থেকে শক্তি বা এটিপি যা বলো সবকিছু সেটা তৈরি করতে পারে। কিন্তু আমরা যে আমরা যে শর্করা খাই, আমরা যে আমিষ খাই, আমরা যে স্নেহ পদার্থ খাই, এগুলো হচ্ছে জটিল খাবার। মনে করো তুমি আজকে ভাত খাইছো, এটা একটা কি শর্করা। তো আমাদের শরীর সেই ভাতটাকে সরাসরি গ্রহণ করতে পারে না, তাহলে কি করতে হবে? সেই জটিল খাবারকে ভাঙতে হবে, তাই না? ভেঙে সরল এবং তরল খাবারে পরিণত করতে হবে, কারণ আমাদের শরীর সরল এবং তরল খাবারকেই গ্রহণ করতে পারে। তাহলে পরিপাকের সংজ্ঞা কি? পরিপাকের সংজ্ঞা বলার আগে তোমাকে একটু আমি বুঝাই, সেটা হচ্ছে মানুষ যে জটিল খাবার গ্রহণ করে সেই জটিল খাবার দুইটা জিনিসের উপস্থিতিতে ভেঙে সরল এবং তরল খাবারে পরিণত হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় পরিপাক। এখন কি বললাম? দুইটা জিনিস। এই দুইটা জিনিস তোমরা একটু খাতায় লিখো, কারণ এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস আমি লিখে রাখতেছি, এই দুইটা জিনিসই আজকে পুরো ক্লাসে কাজে লাগবে। প্রথমটা হচ্ছে এনজাইম, এবং দ্বিতীয়টা হচ্ছে হরমোন। এই দুইটা জিনিস আমাদের কাজে লাগবে আজকে। এই দুইটা জিনিস নিয়ে আজকের চ্যাপ্টার বা আজকের টপিক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি বললাম? আমরা দৈনন্দিন জীবনে 6 ধরনের খাবার খাই। 6 ধরনের খাবারের মধ্যে লাস্টের 3 ধরনের খাবার আমাদের পরিপাকের প্রয়োজন হয় না, এটা সরাসরি শোষিত হয়, সরাসরি শক্তি উৎপন্ন করে। কিন্তু প্রথম যে তিনটা এটা আমি লিখো, এটা যেটা লিখতেছি এটা সবাই খাতায় লিখবা, এবং এইটাই তোমার আজকের টপিক। এইটা দিয়ে আমি সবকিছু তোমাদেরকে মিলিয়ে দিব। ওকে, সো এটা তোমাদের লিখতে হবে। প্রথমে মনে করো শর্করা খাই, তাই না? শর্করা খাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা আমিষ খাই। তৃতীয়ত হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ খাই, অর্থাৎ স্নেহ পদার্থ বলতে পারি। হ্যাঁ, স্নেহ পদার্থ। আচ্ছা, এগুলো কি খাবার বলতো? এগুলো হচ্ছে জটিল খাবার। তাহলে এগুলোকে কি করতে হবে? এগুলোকে আমাকে সরল এবং তরল খাবারে পরিণত করতে হবে, তাই তো? আচ্ছা, সরল এবং তরল খাবারে পরিণত করলে
একটা জিনিসকে আমি ভাঙলাম, মনে করো শর্করা, এটা জটিল জিনিস, এটাকে যখন আমি ভাঙবো কি উৎপন্ন হবে জানো? গ্লুকোজ। অর্থাৎ আমাদের শরীর গ্লুকোজকে গ্রহণ করতে পারে, শর্করাকে না। আবার আমিষকে যখন আমরা ভাঙবো তখন তৈরি হবে অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ আমিষ আমাদের শরীর গ্রহণ করতে পারে না, অ্যামাইনো অ্যাসিড পারে। তৃতীয় হচ্ছে স্নেহ পদার্থ। স্নেহ পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে তৈরি হবে হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ আমাদের শরীর গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল গ্রহণ করতে পারে, শর্করা আমিষ স্নেহ পদার্থ পারে না। তাহলে শর্করা থেকে গ্লুকোজ, আমিষ থেকে অ্যামাইনো অ্যাসিড এবং স্নেহ পদার্থ থেকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় পরিপাক। ক্লিয়ার? তাহলে একটু আমরা লিখি। হ্যাঁ, আমরা শর্করা, আমিষ, স্নেহ পদার্থ লিখছি। এবার আমরা জাস্ট লিখবো সেটা হচ্ছে শর্করা থেকে কি তৈরি হয়। শর্করা থেকে হচ্ছে গ্লুকোজ তৈরি হয়, রাইট? আচ্ছা, আমিষ থেকে হয় অ্যামাইনো অ্যাসিড। ওকে, লিখলাম আমরা অ্যামাইনো অ্যাসিড। আর স্নেহ পদার্থ থেকে তৈরি হয় হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এটা কিন্তু খাতায় লিখবা, অবশ্যই লিখবা, এটা দরকার। এইটাই সারা ক্লাস আমাকে লাগবে, কারণ এটাই তো পরিপাক, তাই না? আমি শর্করা থেকে গ্লুকোজে নিচ্ছি, কিভাবে নিব সেটা তো আমাকে জানতে হবে। আচ্ছা, শর্করা থেকে গ্লুকোজে নিতে এখানে দেখো দুইটা জিনিস লিখছি, এনজাইম এবং হরমোন। এটা পুরো ক্লাসেই থাকবে, এনজাইম এবং হরমোন। তাহলে শর্করা থেকে গ্লুকোজকে নিতে কোন কোন এনজাইম লাগবে আমাকে সেটা জানতে হবে, তাই না? আমিষ থেকে অ্যামাইনো অ্যাসিডে নিতে কোন কোন এনজাইম লাগবে সেটা আমাকে জানতে হবে, তাই তো? আর স্নেহ পদার্থ থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল নিতে হলে কোন কোন এনজাইম লাগবে আমাকে সেটাও জানতে হবে। আমি এখন জাস্ট লিখবো, তোমরাও খাতায় লিখবা। কি লিখতেছি জাস্ট কপি করবা, বুঝার এখন দরকার নেই, আমি বুঝাই দিব সব। ওকে ওকে, শর্করা তিনটা এনজাইমের উপস্থিতিতে হয়। তিনটা, কয়টা? তিনটা। কি কি? সরি, টায়ালিন। ওকে, প্রথমটা হচ্ছে টায়ালিন, মল্টেস এবং আরেকটা আছে সেটা হচ্ছে তোমাদের অ্যামাইলেস। ওকে, টায়ালিন, মল্টেস, অ্যামাইলেস, এটা লিখে ফেলো। ওকে, এবার আসি আমিষ। আমিষের জন্য যেটা দরকার সেটা হচ্ছে পেপসিন, ট্রিপসিন। এখানে আরো এনজাইম আছে, বাট তোমাদের 9-10 স্ট্যান্ডার্ডে যেগুলো লাগবে আমি সেগুলো লিখছি। হ্যাঁ, অর্থাৎ পেপসিন এবং ট্রিপসিন। আর স্নেহ পদার্থ এইটাতে যেটা কাজে লাগে সেটা হচ্ছে লাইপেস। ওকে, লাইপেস। এখানে যা লিখছি জাস্ট লিখে রাখো, কারণ এটা লাগবে, এইটা লাগবে। ওকে, এটা লাগবে। ওকে, গেল। আচ্ছা, এখন আমাকে বুঝতে হবে শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ কোথায় কোথায় পরিপাক হয়, তাই না? কোথায় কোথায় পরিপাক হয় এই সাইডে দেখো। আচ্ছা, তার আগে আমি বলিনি, যেহেতু আমরা পরিপাক করছি আমাকে পৌষ্টিক তন্ত্র বুঝতে হবে। পৌষ্টিক তন্ত্র কি? আমরা যে খাবারটা খাইলাম সেই খাবারটা আমাদের পেটের মধ্যে গেল, যে যে পরিপাক হলো, যে তন্ত্রগুলো পরিপাকে সহায়তা করলো সেগুলোকে একত্রে বলা হয় পৌষ্টিক তন্ত্র। এই পৌষ্টিক তন্ত্রকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। কি কি? পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। এই পৌষ্টিক গ্রন্থিটি খুব ইম্পর্টেন্ট। পৌষ্টিক গ্রন্থি এবং পৌষ্টিক নালী দুইটা একসাথে জড়িত। এই পৌষ্টিক গ্রন্থি পৌষ্টিক নালীকে হেল্প করে, ঠিক আছে? তাহলে আমরা একটু পৌষ্টিক নালী সম্পর্কে বলি। আমি এখানে চাইলে 1, 2, 3 করে বলতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কোনটা কোথায় থাকে। ওকে, আচ্ছা, এবার একটু দেখি পৌষ্টিক নালীর ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটু তোমার শরীরের দিক তাকাবা। শরীরের দিক তাকায় দেখো, তোমার পৌষ্টিক গ্রন্থির প্রথম যে জিনিস সেটা হচ্ছে মুখ। তুমি মুখ না থাকলে খাবার গ্রহণ করতে পারবা না, তাই না? তাহলে পৌষ্টিক
নালীর প্রথম যে অংশ সেটা হচ্ছে আমাদের মুখগলবিল বা সরি মুখবিবর, মানে মুখ। তুমি মুখ দিয়ে একটা খাবার খাইছো, আচ্ছা ভালো কথা, খেলে। এবার একটু বলো তো কি হয়, আমি যখন কোন একটা খাবার খাই তখন লালা আসে না? আবার মনে করো কারো সামনে এখন তেঁতুল আছে, এখন মুখ দিয়ে কি জল পড়বে না? এটাকে কি বলে? লালা বা স্যালাইভা। তাহলে আমাদের যে মুখ আছে, এই মুখে দুইটা জিনিস থাকে, এক হচ্ছে লালা গ্রন্থি, আর আরেকটা হচ্ছে নাসা গলবে, সেটা পরের বিষয়। আমি জাস্ট সরি, দুইটা জিনিস, একটা হচ্ছে লালা গ্রন্থি, একটা হচ্ছে দাঁত। এই দুইটা জিনিসও তো হেল্প করে মুখের মধ্যে, তাই না? তাহলে এই দুইটা জিনিস সম্পর্কে আমরা একটু জানবো। এখন আমরা এখানে আসতেছি পৌষ্টিক নালীতে, ওকে? আমরা এক একটা করে সম্পূর্ণ জানবো, ওকে? মুখ, প্রথমে মুখে আসি। মুখের মধ্যে ঢুকলেই সামনে থাকে দাঁত। দাঁত দিয়ে আমরা কি করি? দাঁত দিয়ে আমরা কাটি, দাঁত দিয়ে আমরা চিবাই, তাই না? কেন চিবাই? কারণ যে খাবারটা আমরা খাইলাম, এই যে যে খাবারটা খেলাম, এই খাবারটাকে আমাকে ভাঙতে হবে। এখন মনে করো তুমি একটা আখরোট খাবা, হ্যাঁ? তো আখরোটটা কি শক্ত না? এটাকে তুমি ভাঙবা কিছুতে, তাই তো? কিছুতে ভেঙে তারপরে তো খাবা। তাহলে তুমি ভাত খাইলা, মনে করো, ওই ভাত তো চাবাইতে হবে, ভাত চাবিয়ে তারপরে তো খেতে হবে। তুমি মাছ খাইলা, তুমি মাংস খাইলা, মাংস চাবাইতে হবে তো না? মাংস তো আর এমনি গেলা যায় না, যায় যায় না। তাহলে আমিষ খাচ্ছ, তোমার দাঁত দিয়ে ভাঙতেছো, তাহলে আমাকে দাঁত সম্পর্কেও জানতে হবে। দাঁত সম্পর্কে জানার আগে আমরা লালা গ্রন্থি নিয়ে একটু জানি। আমাদের মুখে যে লালা আসে, সেই লালাটা কোথা থেকে আসে আমাকে জানতে হবে। আচ্ছা, লালা গ্রন্থি, প্রথমে আমরা আসি লালা গ্রন্থি। আমি যেটা লিখবো সেটা তোমরা খাতায় লিখবা, ওকে? লালা গ্রন্থি, ওকে? লালা গ্রন্থি। আমাদের মুখে মোট 3 জোড়া লালা গ্রন্থি আছে। কয় জোড়া? 3 জোড়া, অর্থাৎ কয়টা? 6টা। 6টা আছে, আবার 3 জোড়া আছে, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? লালা গ্রন্থি আছে 3 জোড়া। কি কি আছে? 2 কানের নিচে 2টা প্যারাটিড গ্রন্থি, এটা সবচেয়ে বড় লালা গ্রন্থি। ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলের নিচে সাব ম্যান্ডিবুলার, এখানে 2টা আছে। কয়টা গেল? 4টা। এখানে 2টা, এখানে 2টা, 4টা। আর 2টা আছে সাবলিঙ্গুয়াল, অর্থাৎ জিহ্বার নিচে। এই মোট 6টা লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়। লালার মধ্যে থাকে মিউসিন। লালার মধ্যে কি থাকে? মিউসিন। এই মিউসিন আমাদের খাবারকে পিচ্ছিল করে, খাবারকে চাবাতে সহায়তা করে, ওকে? তারপর এগুলো আমাদের লালা গ্রন্থি, অর্থাৎ লালা গ্রন্থি আমাদের নিঃসৃত হচ্ছে। প্রতিদিন 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরিত হয়, অর্থাৎ এই লালার মাধ্যমে আমরা খাবারগুলোকে চিবাতে সহায়তা করে। এই লালা আমাদের কি করে? চিবাতে সহায়তা করে। তাহলে আমরা লালা গ্রন্থিও পড়ে ফেললাম, তাই না? অর্থাৎ আমাদের লালা গ্রন্থিও হয়ে গেল। আচ্ছা, আমরা এটাকে লাল কালি দিয়ে একটু লিখে রাখি যে আমাদের এটা হয়ে গেছে, অর্থাৎ লালা গ্রন্থি আমাদের শেষ। তাহলে আমরা কি পড়লাম একটু দেখি তো। আমরা পড়লাম পৌষ্টিক নালীর মুখ এবং লালা গ্রন্থি, ঠিক আছে? লালা গ্রন্থি পড়লাম। এইবার আসি, আমি একটা খাবার খাইলাম, আমি ভালো মতো বুঝলাম খাবার খাইলাম। খাবার খেয়ে সেটা আমার গলাতে যাবে, তাই না? গলা দিয়ে তো যায়। অর্থাৎ একটা খাবার তুমি মনে করো এখানে খাবা, খাওয়ার পর এটা তো তোমার গলা দিয়ে নামবে, তাই না? তাহলে এখানে অবশ্যই নালী আছে, টিউব আছে। মুখের পর যে টিউব থাকে বা নালী থাকে সেটাকে বলা হয় নাসা গলবিল। নাসা গলবিল। দেখো তোমাদের এখানে আমি নাসা গলবিল লিখছি, এই যে গলবিল, হ্যাঁ? এই গলবিলের দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। কত? 12.5 সেন্টিমিটার। এটা লিখে রাখো, এটা তোমাদের এক্সট্রা ইনফোতে পড়বে, ওকে? এটা লিখে রাখো, 12.5 সেন্টিমিটার নাসা গলবিল। এই নাসা গলবিলের মধ্যে একটা জিনিস থাকে, নাম হচ্ছে তার এপিগ্লটিস। এটা একটা ঢাকনা। এই ঢাকনা আমাদের খাবারকে ফুসফুসে যাওয়ার থেকে রক্ষা করে। মনে করো একটা খাবার খাইলাম, এপিগ্লটিস আমার নাই, এপিগ্লটিস নাই, তাহলে কি হবে জানো? তোমার ফুসফুসের মধ্যে খাবার চলে যাবে, তারপরে তো কি হবে বুঝছো? তাহলে এই নাসা গলবিলে একটা জিনিস থাকে, জিনিসটার নাম কি? এপিগ্লটিস। আমরা এখানে একটু লিখি,
এটা সম্পর্কে তোমাদের আমি ফুসফুস যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে বিস্তারিত ভাবে বলবো। জাস্ট এতটুকু জেনে রাখো যে আমাদের নাসা গলবিলে একটা এপিগ্লটিস থাকে এবং এপিগ্লটিসটা কি করে, আমাদের খাবারকে ফুসফুসে যাওয়ার থেকে রক্ষা করে। ওকে, আচ্ছা, ভালো কথা। আমরা খাবার খাইলাম, খাবার নাসা গলবিল দিয়ে গেল, খাবার যাওয়ার সময় আমাদের এপিগ্লটিসও বন্ধ হয়ে গেল, খাবার সোজা নিচে নেমে গেল। এইবার নিচে নেমে কোথায় যাবে? নিচে নেমে যাবে হচ্ছে অন্ননালীতে। কোথায় যাবে? অন্ননালীতে। অন্ননালী কোনটা? এই যে অন্ননালী, এই যে আমাদের অন্ননালী। চিত্রটা কেমন হয়েছে জানি না, বাট এখানে একটু বুঝে নাও। হ্যাঁ, এটা হচ্ছে অন্ননালী। ওকে, অন্ননালীর ইংলিশ হচ্ছে এসোফেগাস। এই অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে 23 থেকে 25 সেন্টিমিটার। 23 থেকে 25 সেন্টিমিটার। এগুলো লিখে রাখো, এগুলো হচ্ছে তোমাদের এক্সট্রা ইনফো, এগুলো জেনে রাখা ভালো। দেখো, তুমি যদি বায়োলজি সম্পর্কে এক্সট্রা ইনফো না জানো তাহলে বিষয়টা কেমন না? তুমি তোমার শরীর সম্পর্কে জানতেছো, এমন না যে অন্য কিছু সম্পর্কে জানতেছো যেটা তোমার দরকার নেই, কিন্তু এগুলো তো দরকার আছে, দরকার আছে না? সেহেতু তুমি একটু এক্সট্রা ইনফো এগুলো মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এগুলো যে তোমার পরীক্ষায় লেখা লাগবে তা না, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। অর্থাৎ অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে 23 থেকে 25 সেন্টিমিটার। এর কাজ কি? এর কাজ একমাত্র কাজ হচ্ছে খাবারকে পাকস্থলীতে নিয়ে যাওয়া। খাবারকে কোথায় নিয়ে যাওয়া? পাকস্থলীতে নিয়ে যাওয়া। আমরা এই পর্যন্ত থাকি, পাকস্থলীর আগ পর্যন্ত থাকি। মনে করো খাবার এই পাকস্থলী আমরা যাইনি, খাবার এখানে আছে, মুখে আছে, আমি পাকস্থলী নিলাম না খাবার। খাবার আমি এই পর্যন্ত রেখে উপরে একটু পড়াবো। কি পড়াবো? দেখো, উপরে যেটা পড়াবো সেটা হচ্ছে, এখানে একটু খেয়াল করো, আমরা পড়ছিলাম শর্করা, টায়ালিন, মল্টেস এবং অ্যামাইলেস এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ হয়, তাই না? এবং আমিষ পেপসিন এবং ট্রিপসিনের উপস্থিতিতে অ্যামাইনো অ্যাসিডে তৈরি হয়। এবং স্নেহ পদার্থ লাইপেজ নামক এনজাইমের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, তাই তো? আমাদের মুখে একটা পরিপাক হয়, এই তিনটার মধ্যে একটা পরিপাক মুখে হয়। কোনটা হয় জানো? সেটা হচ্ছে এই শর্করা। এই শর্করাটা আমাদের মুখে পরিপাক হয়। কিভাবে? আমরা গ্রন্থি পড়ছি। একটা কথা মনে রাখবা, এই পৌষ্টিক গ্রন্থি মানেই হচ্ছে এই গ্রন্থির মধ্যেই হরমোন আছে, এই গ্রন্থির মধ্যেই এনজাইম আছে। যেহেতু আমরা লালা গ্রন্থি পড়ছি, লালার মধ্যে কি আছে? মিউসিন আছে। লালার মধ্যে আর দুইটা জিনিস আছে, সেই দুইটা জিনিস হচ্ছে টায়ালিন এবং মল্টেস। ঠিক আছে, টায়ালিন এবং মল্টেস। প্রথমটা কি? টায়ালিন, দ্বিতীয়টা হচ্ছে মল্টেস। এই দুইটাকে আমরা সংক্ষেপে টম বলতে পারি, যদি মনে রাখার অসুবিধা হয়। আচ্ছা, পরীক্ষায় সাধারণত এটা আসে না, পরীক্ষায় 2 মার্কের জন্য দিতে পারে, বাট পরীক্ষায় এটা সাধারণত আসে না। কিন্তু এটা এমসিকিউতে আসতে পারে যে লালা গ্রন্থিতে কোন কোন এনজাইম থাকে, অর্থাৎ বা কোন এনজাইম থাকে, তখন ঠাস করে বলবো যে টম মানে টায়ালিন এবং হচ্ছে মল্টেস। এখন টায়ালিন এবং মল্টেস কিভাবে পরিপাক করে, তাই না? আমরা যে খাবারটা খাইলাম, মনে করো তুমি ভাত খাইছো, ভাত হচ্ছে একটা কি? শর্করা। এই ভাত প্রথমে মুখে লালা গ্রন্থিতে যে এনজাইম আছে টায়ালিন এবং মল্টেস, এর সহায়তায় গ্লুকোজ হয়ে যাবে। কিভাবে হবে? মনে করো, 1 সেকেন্ড, মনে করো মুখে তোমার আছে কি? শর্করা। এটা লিখেরবা, হ্যাঁ লিখবা, শর্করা। এই শর্করা টায়ালিন নামক এনজাইমের উপস্থিতিতে, টায়ালিন নামক এনজাইমের উপস্থিতিতে মল্টোজে পরিণত হয়। কিসে হয়? মল্টোজ। প্রথমটা হচ্ছে শর্করা, আমি শর্করা খাইলাম, এই শর্করা টায়ালিনের উপস্থিতিতে মল্টোজ হবে। কোথায় হবে? মুখে। এটা কিন্তু মুখের মধ্যে, তাই? শর্করা টায়ালিন থেকে, টায়ালিনের উপস্থিতিতে, এটা একটা এনজাইম, এই এনজাইমের উপস্থিতিতে মল্টোজে হয়। এইবার যে মল্টোজটা হইলো, এই মল্টোজ ও তো কোন এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ হবে? মল্টেজে। মল্টোজ ভাঙ্গে কারে? মল্টেজ ভাঙ্গে কাকে? মল্টোজকে। তাহলে মল্টেজ লিখলাম, মল্টেজ। ওকে, মল্টেজ দিয়ে এটা গ্লুকোজে পরিণত হচ্ছে।
হুম, তাহলে এটা আমাদের মুখের পরিপাক শেষ। তাহলে দেখো তো একটু কি পড়লাম আমরা। আমরা পড়লাম মুখে খাবার নিলাম, সেই খাবার লালা গ্রন্থি থেকে লালা আসলো, তিনটা গ্রন্থি থাকে তিন জোড়া, তিন জোড়া গ্রন্থি থেকে আসলো লালা, তিন জোড়া আসলো, আসলো খাওয়ার পরে আমাদের খাবারটাকে কি করলো, মিউসিন দিয়ে আঠালো করলো। কেন করলো? যাতে পরিপাক হতে সহায়তা হয়। শর্করা জাতীয় খাবার এই লালা গ্রন্থি থেকে টাইলিন এবং মল্টেজ এনজাইম ক্ষরিত ও টাইলিন এবং মল্টেজ এনজাইমের উপস্থিতিতে যে শর্করা খাইলাম সেই শর্করা মল্টোজে হইলো, মল্টোজ থেকে পরে গ্লুকোজে হইলো। এই আমাদের কি গেল, এটা আমাদের মুখের পরিপাক শেষ। আচ্ছা, এটা লিখে রাখবা। হ্যাঁ, এটা মুখের পরিপাক। মনে করো তোমার খ মার্কে দিতে পারে যে মুখে কিভাবে পরিপাক হয় ব্যাখ্যা করো, জাস্ট এই দুটো লিখে দিবা। শর্করা টাইলিন থেকে মল্টোজ হয়, মল্টোজ মল্টেজ থেকে গ্লুকোজ হয়। ওকে, আচ্ছা তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে কোথায় ছিলাম, আবার একটু ব্যাক করি চলো। এবার আমরা ছিলাম কোথায়, এই পর্যন্ত খাবারকে আটকে রেখে গেছিলাম, তাই না? অর্থাৎ অন্ননালীতে খাবার, পাকস্থলীতে আমরা যাইনি। এবার মনে করো খাবার পাকস্থলীতে গেল। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের মুখে শর্করা জাতীয় খাবারই শুধুমাত্র পরিপাক হয়, আমিষ আর স্নেহ হয় না। কারণ আমাদের মুখের যে লালা গ্রন্থি সেখানে আমিষ এবং স্নেহ পদার্থ পরিপাকের জন্য যে হরমোন এবং এনজাইম দরকার হয় সে এনজাইম নাই। ওকে, আচ্ছা তাইলে এবার খাবার আমাদের কই গেল, পাকস্থলীতে গেল। পাকস্থলীতে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আমিষ পরিপাক হয়। তুমি যে মাছ বা মাংস খাইছো, সেই মাংস বা মাছ তোমার পাকস্থলীতে যে কি হবে, পরিপাক হবে। আচ্ছা এখানে একটু দেখো তো, শর্করার মধ্যে টাইলিন এবং মল্টেজ আমাদের পড়া শেষ। যেগুলো আমাদের পড়া শেষ ওগুলো আমরা কি করব, একটু টিক দিয়ে রাখি। হ্যাঁ, টাইলিন এবং মল্টেজ কি পড়া শেষ। আচ্ছা, এই দুইটা এনজাইমের পড়া শেষ। তাহলে তো বুঝছো মুখের মধ্যে শর্করা টাইলিন এবং মল্টেজে গ্লুকোজ হয়। অ্যামাইলেজ কোথায় কাজে লাগে সেটা আমি তোমাকে বলবো। এবার আমরা একটু আমিষে চলে আসি, ঠিক আছে? আমিষে আসি চলো। আমিষে কয়টা এনজাইম থাকে? আমিষ পরিপাকের জন্য কয়টা এনজাইম লাগে? দুইটা। কি কি লাগে? পেপসিন এবং ট্রিপসিন। সেটা বলার আগে তোমাকে একটু পাকস্থলী সম্পর্কে জানাই। পাকস্থলী হচ্ছে আমাদের একটা ডায়াফ্রাম থাকে। আমি কি ডায়াফ্রাম এখানে দিছি? না, ডায়াফ্রামটা দিইনি। এই যে একটা ডায়াফ্রাম থাকে, একটা পর্দার মতো থাকে, এই যে এখানে একটা ডায়াফ্রাম থাকে। এই ডায়াফ্রামের নিচে উদরের উপরের দিকে, ডায়াফ্রামের নিচে উদরের উপরের দিকে আমাদের পাকস্থলী থাকে। এবং এই পাকস্থলীর দৈর্ঘ্য প্রস্থটা আমাদেরকে জানতে হবে। যেহেতু আমি সবগুলো লিখে দিয়েছি সেহেতু তোমাদেরকে দৈর্ঘ্য প্রস্থটা একটু জানা উচিত, তাই না? এটা একটু লিখে রাখবা যে গলবিল হচ্ছে 12.5 সেন্টিমিটার, অনল হচ্ছে 23 থেকে 25 সেন্টিমিটার। এবং পাকস্থলীর দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে, আচ্ছা আমি এটা মুছে দিই দেখি। লালাগ্রন্থি তো পড়লাম, তাই না? লালাগ্রন্থিটা মুছে দিই, লালাগ্রন্থি মুছে দিই। এটা লিখে রাখো, হচ্ছে দৈর্ঘ্য 30 সেমি, প্রস্থ 15 সেমি। ওকে, প্রস্থ কত? 15 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের পাকস্থলীর দৈর্ঘ্য এবং প্রস্থ। আচ্ছা এবার বলি, পাকস্থলীতে যে গ্রন্থি থাকে সেই গ্রন্থির নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। দেখো তো 2 নম্বরে লিখছি কিনা আমরা, গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি, এই গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক জুস নামে একটা জুস ক্ষরণ করে। এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে HCl। কি থাকে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HCl এর কাজ কি? এই HCl এর কাজ হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজনকে সক্রিয় পেপসিনে পরিণত করে, এই পেপসিনে পরিণত করে। এটা HCl এর কাজ। আচ্ছা আমরা একটু লিখি। হ্যাঁ, আমরা লিখি তাহলে সুবিধা হবে। নিষ্ক্রিয় কলম কোথায় গেল? আচ্ছা এবার আমরা কি পড়ছি? পাকস্থলী পড়ছি, তাই তো? আচ্ছা এটা খাতায় লিখো। পাকস্থলীটা তোমাদের গ নাম্বারে আসে যে পাকস্থলীর পরিপাক ব্যাখ্যা করো। সিকিউতে সাধারণত তোমাদের এই এতটুকু চিত্র দিবে, এতটুকু চিত্র দিয়ে বলবে মনে করি যে এটা যকৃৎ,
এইটা মনে করো এ দিয়েছে, মনে করো এখন প্রশ্নে বলছে উদ্দীপকের এ এর পরিপাক ব্যাখ্যা করো, এর পরিপাক ব্যাখ্যা করো। তাহলে পাকস্থলীতে শুধুমাত্র আমি বলি শুধুমাত্র আমিষ পরিপাকটা লিখবা, কারণ এখানে শুধুমাত্র বেসিক্যালি আমিষই হয়, কিন্তু স্নেহ মাঝে মাঝে হয়, বাট খুব বেশি না, ঠিক আছে? স্নেহটা ধরা হয় না, শুধু আমিষই ধরা হয়। তাহলে পাকস্থলীতে কি বললাম, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে গ্যাস্ট্রিক জুস, এবং ওই গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে এইচসিএল। এই এইচসিএল কি করে, নিষ্ক্রিয়, এটা লিখো, নিষ্ক্রিয় পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে এইচসিএল এর উপস্থিতিতে সক্রিয় পেপসিনে পরিণত করে। কেন করলো সক্রিয় পেপসিনে? কারণ হচ্ছে এই সক্রিয় পেপসিনই তো আমার আমিষকে পরিপাক করবে, আমিষকে পরিপাক করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। এইবার দেখো এই যে সক্রিয় পেপসিন, এই সক্রিয় পেপসিন কি করে, এই সক্রিয় পেপসিন আমাদের যে আমিষ আছে, কি আছে, আমিষ, আমিষ মাছ মাংস যা খুশি তাই খাইলাম, আমিষ খেয়ে এই পেপসিন এর উপস্থিতিতে এইটা অ্যামাইনো অ্যাসিডে কি হলো, পরিণত। তাহলে ক্লিয়ার? সেটা হচ্ছে আমরা বুঝলাম যে পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, এই গ্যাস্ট্রিক গ্রন্থি এইচসিএল ক্ষরণ করে, এইচসিএল সক্রিয় পেপসিন করে, সক্রিয় পেপসিন আবার আমিষকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এইটাই হচ্ছে পাকস্থলীর পরিপাক। এবং আমাদের যে পাকস্থলী, এই পাকস্থলীতে এই খাবারগুলো ঘন স্যুপের মতো একটা কাইন তৈরি করে, মন্ড তৈরি করে, এটা ক্ষুদ্রান্তের ডিউডেনামে যায়। হ্যাঁ, এটাকে কাইন বলে। তো তোমাদের যখন গ নাম্বার আসবে এই কথা বলে দিবা, লিখবা যে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে এইচসিএল এর উপস্থিতিতে সক্রিয় পেপসিনে করে, সক্রিয় পেপসিন আবার আমিষকে অ্যামাইনো অ্যাসিডে করে। তারপর খাবারগুলো কি হয়, একটা কাইন বা মন্ডল তৈরি করে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের কি, আমিষের পরিপাক, পাকস্থলীতে আমাদের পরিপাক শেষ। এইবার আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা তোমাদের গ সবসময় আসে, ক্ষুদ্রান্তের পরিপাক। ক্ষুদ্রান্ত বিষয়টা একটু জটিল। আমরা আচ্ছা এতক্ষণ যেটা পড়লাম টাইলিন এবং মল্টেস, আমাদের এটা শেষ, আমি একটু মার্ক করে রাখি, তোমরাও মার্ক করে রাখবা, ঠিক আছে? আমরা আমিষের পেপসিনও পড়লাম, ট্রিপসিন আমরা পড়তেছি না, ট্রিপসিন আমরা এই যে আসবো এখন, ঠিক আছে? ট্রিপসিন আসবো। ক্ষুদ্রান্ত হচ্ছে এমন এক জায়গা যেই জায়গায় সবকিছু পরিপাক হয়, আবার এই জায়গায় সবকিছু শোষণ হয়। ক্ষুদ্রান্তে সবকিছু পরিপাক হয়, ক্ষুদ্রান্তে সবকিছু শোষণ হয়। তাহলে ক্ষুদ্রান্তে যেহেতু সবকিছুই পরিপাক হয়, তাহলে শর্করাও পরিপাক হবে, আমিষও পরিপাক হবে, কিন্তু স্নেহ পদার্থটা একটু বিশেষভাবে পরিপাক হয়, কারণ স্নেহ পদার্থ তো তোমার মুখেও পরিপাক হইল না, পাকস্থলীতেও হইল না, তাহলে কোথায় হবে, ক্ষুদ্রান্তে হবে। তাহলে এটা আমরা সম্পর্কে জানি। তাহলে আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি পড়লাম, হ্যাঁ, আমরা এটাও দেখাই ফেলি, গ্যাস্ট্রিক গ্রন্থি পড়লাম। এবার দেখো তো কোন কোন জিনিস বাদ রয়েছে, যকৃৎ, অগ্নাশয় এবং আন্ত্রিক গ্রন্থি, তাই না? এই তিনটা আমাদের বাদ রয়েছে। তাহলে বুঝতেই পারতেছো যে ক্ষুদ্রান্তে এই তিনজনই কাজে লাগে, এই ক্ষুদ্রান্তে আমাদের তিনজনই কাজে লাগে। ওকে, এই যে হচ্ছে আমাদের যকৃৎ, এই যে পিত্তথলি, এই যে অগ্নাশয় বা মহাশয় যাই বল, হ্যাঁ। তো এই তিনটা আমাদের ক্ষুদ্রান্তের পরিপাকে সহায়তা করে। কিভাবে সহায়তা করে আমরা এখন সেটা দেখবো। ওকে, সবার প্রথমে আমি যকৃৎ নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, তোমাদের বইয়ে এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা ঘতে আসে সাধারণত, যে যকৃৎকে জৈব রসায়নাগার কেন বলা হয়, যকৃৎকে জৈব রসায়নাগার কেন বলা হয়। আচ্ছা, যকৃৎ হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, এর উপরে কোনো বড় গ্রন্থি নাই। কেন নাই সেটা জানি না, কিন্তু এটা সবচেয়ে বড় গ্রন্থি, আল্লাহ দিচ্ছে, তাই তো? আচ্ছা, এর ওজন 1.4 থেকে 1.8 কেজি, বুঝতেছো? 1.5 কেজির উপরে ওজন গড়ে, অর্থাৎ এটা খুব বড় একটা
গ্রন্থি। এই গ্রন্থির 4টা ভাগ আছে, ডান, বাম, কোয়াড্রেট এবং করেট। এগুলো তোমাদের লাগবে না, এগুলো শুনে রাখো, যদি কেউ পারো খাতায় লিখতে পারো, এটা শুধু এক্সট্রা ইনফোর জন্য, হ্যাঁ, তোমাদের এমনি জানার্থে বললাম। এই যকৃতের কাজ কি? যকৃতের মেইন কাজ হচ্ছে এই পিত্তথলিতে পিত্ত রস তৈরি করা। কি করা? পিত্তথলিতে পিত্ত রস করা এবং চর্বি জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশনের মাধ্যমে, কিসের মাধ্যমে? ইমালসিফিকেশনের মাধ্যমে শোষণ উপযোগী করা যকৃতের কাজ, সরি পিত্ত রসের কাজ। এই যে পিত্তথলি, এই পিত্তথলিতে পিত্ত রস বের হয়। কি বের হয়? পিত্ত রস। এই পিত্ত রসের কাজ হচ্ছে চর্বি জাতীয় খাদ্যকে, আমি বলি তোমরা একটু খাতায় লিখো, হ্যাঁ, চর্বি জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশনের মাধ্যমে শোষণ উপযোগী করা। পিত্ত লবণ লাইপেজ নামক একটা এনজাইম ক্ষরণ করে, যে লাইপেজ নামক এনজাইম স্নেহ পদার্থকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। ঠিক আছে, তাহলে আমরা লাইপেজটা পাইলাম, ক্ষুদ্রান্তের লাইপেজ তাহলে আমরা পেয়ে গেলাম, তাই তো, স্নেহ পদার্থ। আচ্ছা, এবং যকৃৎ নিয়ে, যকৃতের তোমাদের এখানে বলা হয়েছে যকৃৎ গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে। এইগুলো আমরা একটু পরে আসতেছি, হ্যাঁ, এগুলো যখন আমরা অগ্নাশয় পড়বো, এই অগ্নাশয় তখন আমরা পড়বো, এখনই পড়বো অগ্নাশয়। তাহলে যকৃৎ মোটা দাগে শেষ হয়ে গেল, তাই তো, যকৃৎ আমাদের শেষ। যকৃৎ কি করে? পিত্ত লবণ, পিত্তথলির পিত্ত লবণ ক্ষরণ করে, পিত্তরস। এই পিত্তরসের মধ্যে থাকে লাইপেজ। এই লাইপেজ আমাদের স্নেহ পদার্থকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। আচ্ছা, তাহলে পাকস্থলী আমরা এটা মুছে দিলাম, তাই তো। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি ক্ষুদ্রান্ত্র, তাই তো। আমরা ক্ষুদ্রান্ত, এটা সবচেয়ে বড়, এটা হচ্ছে 6 থেকে 7 মিটার, নট সেন্টিমিটার, মিটার। এবং বলা বাহুল্য আমাদের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার। তাহলে বুঝতেছো একটা মানুষের থেকে কতটা বড় হতে পারে, তাই তো। একটা মানুষ কত হাইস্ট কত হয়? 1.5 মিটার, 1 মিটার। তো 8 থেকে 10 মিটার হলো আমাদের পেটের ভিতরেই থাকে। আচ্ছা, সেটা যাই হোক, ক্ষুদ্রান্ত হচ্ছে 6 থেকে 7 মিটার। এই ক্ষুদ্রান্তের মধ্যে সবকিছু পরিপাক হয়। আচ্ছা, যেহেতু আমাদের স্নেহ পদার্থের লাইপেজের কথা আসলোই, সেহেতু আমরা লাইপেজ দিয়েই শুরু করি, অর্থাৎ স্নেহ পদার্থ দিয়েই শুরু করি। সেটা হচ্ছে আমাদের যে পিত্তরস, ওই পিত্তরস যে লাইপেজ এনজাইম ক্ষরণ করে। মনে করো এবার আমাদের স্নেহ জাতীয় পদার্থ আসছে, স্নেহ পদার্থ আসছে। এই স্নেহ পদার্থ পিত্তরস থেকে ক্ষরিত লাইপেজ নামক এনজাইম এর সহায়তায়, লাইপেজ নামক এনজাইমের সহায়তায় কি করে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করে, তাই তো। আচ্ছা, এটা লিখে রাখি আমরা। তাহলে আমরা স্নেহ পদার্থের পরিপাক ক্ষুদ্রান্তে বুঝলাম, অর্থাৎ আমাদের লাইপেজের কাজও শেষ। এখন একটু দেখো তো, শর্করা এবং আমিষে 2টা এনজাইম বাদ রয়েছে না? শর্করাতে রয়েছে কি? অ্যামাইলেজ, এবং আমিষে রয়েছে কি? ট্রিপসিন। তাহলে এই অ্যামাইলেজ এবং ট্রিপসিন কোথায় থাকে? ক্ষুদ্রান্তে থাকে, তাই তো। যেহেতু আমরা জানি ক্ষুদ্রান্তে সবকিছুই পরিপাক হয়, অর্থাৎ এখানে শর্করাও পরিপাক হবে, আবার আমিষও পরিপাক হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে ক্ষুদ্রান্তে যে শর্করা বা শ্বেতসার বা স্টার্চ যাই হোক, সেটা অ্যামাইলেজ নামক এনজাইম, কি এনজাইম? অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ, এই যে এই অ্যামাইলেজ, এই অ্যামাইলেজ নামক এনজাইমের উপস্থিতিতে ডাইরেক্ট গ্লুকোজ হবে। কি হবে? গ্লুকোজ। তাহলে আমরা ক্ষুদ্রান্তের পরিপাকও পাইলাম, ক্ষুদ্রান্তের শর্করা পরিপাকও পাইলাম। আর আরেকটা কি, সেটা হচ্ছে আমিষ। আমিষ। আচ্ছা, আমরা পাকস্থলীতে একটা জিনিস পড়ছিলাম মনে হয়, দেখো পাকস্থলীতে আমরা পড়ছিলাম না যে পেপসিন আমিষকে অ্যামাইনো অ্যাসিডে করে। বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিডেতে করে না, করে হচ্ছে পলিপেপটাইডে করে। কি সে করে? পলিপেপটাইড। অর্থাৎ এটাও অ্যামাইনো অ্যাসিড, বাট অ্যামাইনো অ্যাসিড একটা চেইন, হ্যাঁ, পলিপেপটাইড গঠন করে। সেই পলিপেপটাইড যেটা আছে,
সেই পলিপেপটাইড, আমরা এখানে পলিপেপটাইড লিখি ডাইরেক্ট, ঠিক আছে? তাহলে তোমাদের সিকিউতে লিখতে সুবিধা হবে, আমি বলে দিব সিকিউতে কিভাবে লিখবা। তো পলিপেপটাইড, পলিপেপটাইড এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা বড় চেইন, এজন্য একে পলি বলা হয়। পলি শব্দের অর্থ বহু, ঠিক আছে? পলিপেপটাইড এইটা কই গেল? ট্রিপসিন, আমাদের ট্রিপসিন বাদ হয়েছে তাই না? ট্রিপসিন, ট্রিপসিন নামক এনজাইমের উপস্থিতিতে অ্যামিনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটাই লিখে দিই, সমস্যা নেই। অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। তাহলে আমরা বুঝলাম তাই তো যে আমাদের ক্ষুদ্রান্ত্রে সবকিছুরই পরিপাক হয়। আর দেখো তো এখানে সবার প্রথমে যেটা লিখছিলাম সবগুলো এনজাইম পাইছি কি পাইছি না? পাইছি না? আমি একটু রিক্যাপ দেই, সেটা হচ্ছে মুখে হচ্ছে টায়ালিন এবং মল্টেস, আর ক্ষুদ্রান্ত হচ্ছে অ্যামাইলেস। পাকস্থলীতে হচ্ছে পেপসিন, ক্ষুদ্রান্ত হচ্ছে ট্রিপসিন, আর ক্ষুদ্রান্তে লাইপেস। এগুলো এনজাইম দিয়ে শর্করা গ্লুকোজে হয়, আমিষ অ্যামাইনো অ্যাসিডে হয়, এবং স্নেহ পদার্থ হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে হয়। এইবার ক্লাসের একদম শুরুতে মনে আছে আমরা দুইটা ওয়ার্ড লিখছিলাম, সেটা হচ্ছে কি? এনজাইম এবং হরমোন। এখন বলতে পারো যে ভাই এনজাইম তো বুঝলাম, এনজাইম তো আমার হইছে শেষ, হরমোন কই? হরমোনেরই কাজ কি, তাই না? এখন তোমাদের মাথায় প্রশ্ন আসে না যে এই যে অ্যামাইলেস, এই যে ট্রিপসিন, হ্যাঁ, এই যে লাইপেস, এই এনজাইম গুলো কোথা থেকে আসে, তাই না? এগুলো কোথা থেকে আসে? আমি দেখলাম যে টায়ালিন এবং মল্টেস তো লালা গ্রন্থি থেকে আসছে, এটাও বুঝলাম যে পেপসিন আমি গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে পাইছি, তাহলে ট্রিপসিন, অ্যামাইলেস, লাইপেস কোথা থেকে আসলো? এই ট্রিপসিন, অ্যামাইলেস এবং লাইপেস আসছে হচ্ছে অগ্নাশয় এবং আন্ত্রিক গ্রন্থি থেকে। কোথা থেকে? এই দুইটা থেকে। মোটা দাগে আমরা অগ্নাশয় পড়বো এখন, ঠিক আছে? এটা একটু লিখে রাখো, তোমাদের সিকিউতে আসবেই, যদি আসে, এটা আসেই, সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের পরিপাক ব্যাখ্যা করো। ক্ষুদ্রান্তের পরিপাকে জাস্ট লিখবা ক্ষুদ্রান্তের পরিপাক সাধারণত ডিওডেনামে ঘটে। কোথায় হয়? ডিওডেনাম। তো তার আগে একটু বলে নি, সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তকে 3 ভাগে ভাগ করা হয়, ডিওডেনাম, ইলিয়াম এবং জেজুনাম। এই ডিওডেনামে সবচেয়ে বেশি খাদ্য পরিপাক হয় এবং জেজুনামে হচ্ছে সবচেয়ে বেশি খাদ্য শোষিত হয়। আমরা শোষণ নিয়ে পড়বো। দেখো এখানে আমরা পরিপাক, পুষ্টিক গ্রন্থি, পরিপাক ক্রিয়া এটা পড়ছি, এখনো পড়ছি, বাট শোষণে আসি, শোষণে গেলে আমরা সেটা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোন পর্যন্ত গেলাম? আর ক্ষুদ্রান্ত, হ্যাঁ, ক্ষুদ্রান্তের পরিপাক এভাবে লিখবো। প্রথমে তুমি শর্করা লিখতে পারো, কোনো সমস্যা নাই, পলিপেপটাইড লিখতে পারো, স্টিরোড এভাবে লিখতে পারো, বা তোমার যেটা ইচ্ছা তুমি সেভাবে একটু সাজায় গোছায় লিখে ফেলবা যে এই এনজাইমের উপস্থিতিতে এটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয়, এটা গ্লুকোজ হয়, ওটা অ্যামাইনো অ্যাসিড হয়, এভাবে লিখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা মুছে দিই। ওকে, তাহলে প্রশ্ন হলো কি যে অ্যামাইলেস, ট্রিপসিন এবং লাইপেস এনজাইমটা কোথা থেকে আসলো? আসছে হলো অগ্নাশয় থেকে। এবার আমরা একটু অগ্নাশয় নিয়ে পড়া করি। দেখো তো অগ্নাশয় কোনটা? এখানে অগ্নাশয় কোনটা? এই পাতার মতো, তাই তো? এটা কি আমাদের অগ্নাশয়। এই অগ্নাশয়ে 4 ধরনের কোষ থাকে। এবার আমরা হরমোন নিয়ে পড়বো। আমরা এতক্ষণ কি নিয়ে পড়ছি? এনজাইম নিয়ে পড়ছি, তাই না? এবার আমরা একটু হরমোন নিয়ে পড়ি যে ভাই আপনি তো বললেন যে এনজাইম এবং হরমোনের উপস্থিতিতে সরল এবং তরল খাবারে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে বলে পরিপাক। তাহলে হরমোনটা কই পাইলাম? কিন্তু সব এনজাইমের নাম গেল। এবার আসি, এবার হচ্ছে এনজাইম পড়লাম, হরমোন আমাদের অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয়। অগ্নাশয়ে 4 ধরনের কোষ থাকে। তার আগে একটু বলি, তোমাদের হতে বেশিরভাগ সময় আসে যে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়। অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, এটা তোমাদের আসে। কেন বলা হয় জানো? অগ্নাশয় হচ্ছে, আমরা একটু লিখি, সবাই লিখবো, ওকে? অগ্নাশয়, এই অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। কেন বলা হয়? কারণ এটা একাধারে বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি,
এখন প্রশ্ন, ভাইয়া বহিঃখরা এবং অন্তঃক্ষরা কি? বহিঃখরা হচ্ছে যে গ্রন্থি এনজাইমকে ক্ষরণ করে, এনজাইম সরাসরি শর্করা আমিষ স্নেহ পদার্থতে কাজ করে, সেটা হচ্ছে কি বহিঃখরা গ্রন্থি। আমরা পড়লাম অগ্নাশয় থেকে ওই যে মল্টোজ, অ্যামাইলেজ, ট্রিপসিন আসে, বললাম তো, তাহলে এটা এনজাইম ক্ষরণ করছে, সেহেতু এটা বহিঃখরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কি? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে এই অগ্নাশয় হরমোনকে ক্ষরণ করে এবং এই হরমোন আমাদের রক্তে কাজ করে। এটা নালী দিয়ে ডাইরেক্ট রক্তে যায়, এটা বাইরে কোনো খাবারের মধ্যে ক্রিয়া করে না, এজন্য একে অন্তঃক্ষরা গ্রন্থিও বলা হয়। যেহেতু এটা একাধারে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি, সেহেতু অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। এটা খতে লিখতে পারবা না? খুব ইজি তো। যেহেতু অগ্নাশয় বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, সেহেতু একে মিশ্র গ্রন্থি বলা হয়। প্রথমে লিখলা, এবার একটু ব্যাখ্যা দিবা। আচ্ছা, এবার বলতে পারো ভাইয়া বহিঃক্ষরা তো বুঝলাম, এনজাইম ক্ষরণ হয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থিতে যে হরমোন ক্ষরণ হয় সেটা কিভাবে হয়? অগ্নাশয়তে 4 ধরনের সেল আছে, 4 ধরনের সেল আছে, 4 ধরনের সেলই আমরা লিখবো। একটু এটা হচ্ছে খাতায় লিখে রাখো, এতটুকু তো বুঝছো তাই না? আচ্ছা, 4 ধরনের সেল আছে, এটা আমরা একটু পড়ি, চলো। 4 ধরনের সেল আছে। কি কি সেল আছে? প্রথম সেল হচ্ছে আলফা সেল, দ্বিতীয় সেল হচ্ছে বিটা সেল, তৃতীয় সেল হচ্ছে ডেল্টা সেল, ওকে। এবং চতুর্থটা হচ্ছে গামা সেল, গামা সেল, এটাকে পিপি সেলও বলা হয়। তো অত বেশি জানা দরকার নেই, জাস্ট একটু নামটা জানো এবং কোনটা থেকে কোন হরমোন ক্ষরিত হয় সেটা একটু লিখে রাখবা খাতায়, ওকে। অগ্নাশয়ের আলফা সেল থেকে, আলফা কোষ থেকে যেটা ক্ষরিত হয় সেটা হচ্ছে গ্লুকাগন, গ্লুকাগন লিখে রাখবা। বিটা সেল থেকে ক্ষরিত হয় ইনসুলিন, ইনুলিন না, ইনসুলিন, সরি, ইনসুলিন। এবং ডেল্টা সেল থেকে তৈরি হয় সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। এবং গামা সেল থেকে যেটা ক্ষরিত হয় সেটা হচ্ছে পিপি বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক 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 পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তোমাদের বইয়ে গ্লুকাগন এবং ইনসুলিনের কথা বলা আছে, সেহেতু আমি গ্লুকাগন এবং ইনসুলিন নিয়ে একটু বিস্তারিত বলি। সোমাটোস্টেরিন ও প্যানক্রিয়াটিক পলিপেপটাইড তোমাদের এখানে না ভালোভাবে না জানলেও হবে, তাই গ্লুকাগন এবং ইনসুলিন নিয়ে একটু কথা বলি। গ্লুকাগন হচ্ছে আমরা যে খাবার, আচ্ছা গ্লুকাগন আগে ইনসুলিনটা বলি, ইনসুলিনটা বেশি ইম্পর্টেন্ট। দেখো শর্করা থেকে যে আমাদের কি তৈরি হয়েছে, গ্লুকোজ। আমাদের শরীরে যখন গ্লুকোজের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তখন এই অগ্নাশয়ের বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরিত হয়। এই ইনসুলিন কি করে? এই ইনসুলিন গ্লুকোজের পরিমাণকে কমায় দেয়। আমাদের ঘরে এমন অনেক লোকই আছেন বর্তমানে, অনেকেই যাদের ডায়াবেটিস থাকে। অনেকে শুনছো যে ডায়াবেটিস রোগীদের ইনসুলিন দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ হচ্ছে তাদের শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়ছে, কিন্তু ইনসুলিন ঠিক তার সমপরিমাণ ক্ষরিত হতে পারছে না, ফলে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, ইনসুলিন ক্ষরিত হচ্ছে না, ইনসুলিনের পরিমাণ কমে যাচ্ছে। এর জন্য ডায়াবেটিস ওয়ালা রোগীদের যারা আছে তাদেরকে বাইরে থেকে আমাদের ইনসুলিন প্রয়োগ করতে হয়, যাতে আমাদের গ্লুকোজের পরিমাণ সাম্য অবস্থায় থাকে। হ্যাঁ, তাহলে বুঝলাম যে ইনসুলিন কি করে, গ্লুকোজের পরিমাণ, এটা লিখো, গ্লুকোজের পরিমাণ কমায়, ওকে, গ্লুকোজের পরিমাণ কমায়। তাহলে গ্লুকাগন কি? অনেকের দেখবা শরীরে গ্লুকোজের পরিমাণ খুব কমে যায়,
তখন কি হয় জানো, তখন গ্লুকাগন যে হরমোন সেটা আমাদের গ্লুকোজের পরিমাণকে কি করে, বাড়ায়। গ্লুকোজের পরিমাণকে বাড়ায়। ওকে, অর্থাৎ গ্লুকাগন গ্লুকোজের পরিমাণকে বাড়ায়, ইনসুলিন গ্লুকোজের পরিমাণকে কমায়। সোমাটোস্ট্যাটিন কি করে, সোমাটোস্ট্যাটিন হচ্ছে এটা মাতব্বর, এটা গ্লুকাগন এবং ইনসুলিনের উপর নজরদারি রাখে যে দুইটা ভালো মতো কাজ করতেছে কিনা। এবং প্যানক্রিয়াটিক পলিপেপটাইডও সেম। তাহলে আমরা বুঝলাম, আমরা হরমোন সম্পর্ক জানলাম, তাই তো, যে আমাদের অগ্নাশয় থেকে হরমোন নিঃসৃত হয়। কি কি হরমোন, সেটা হচ্ছে গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা পিপি। হ্যাঁ, পিপি। তাহলে আমরা হরমোনও পড়লাম, এটাই হচ্ছে। এবং আন্তরিক গ্রন্থিও সেম। আন্তরিক গ্রন্থির আর্জেন্টাফিন কোষ থেকে, প্যারাইটাল কোষ, অক্সিনটিক কোষ থেকে HCl খরিত হয়। যে HCl যে খরিত হয় সেটা পাকস্থলীতে সহায়তা করে। যে আন্তরিক গ্রন্থি থেকে অক্সিনটিক কোষ থেকে আমাদের কি হয়, HCl খরিত হয়। ওকে, আচ্ছা, তাহলে আন্তরিক গ্রন্থি আমরা পড়লাম, অগ্নাশয় মোটামুটি পড়লাম। এবার আমি বলছিলাম যে যকৃতের একটা গুরুত্ব আছে, তাই না? যকৃৎ হচ্ছে আমাদের যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। আবার আমাদের যে যকৃৎ আছে, সেই যকৃৎ আচ্ছা, যে যকৃৎ আছে সেটা কি করে, যে যকৃৎ আছে, কই পড়লাম, যকৃৎ, এই যকৃৎ গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে, আবার পিত্ত লবণ থেকে পিত্তরস ক্ষরণ করে, আবার 1200 থেকে 1500 মিলিলিটার রক্তকেও জমা রাখতে পারে। আরেকটা জিনিস একটু এক্সট্রা ইনফোতে রেখে রাখো, সেটা হচ্ছে পিত্তরস দৈনিক 400 থেকে 800 মিলিলিটার খরিত হয়। হ্যাঁ, 400 থেকে 800 মিলিলিটার খরিত হয়। আচ্ছা, তাইলে আমরা মুখের পরিপাক বুঝলাম, আমরা পাকস্থলীর পরিপাকও বুঝলাম, ক্ষুদ্রান্তের পরিপাকও বুঝলাম। বৃহদন্ত্রটা আমরা আসবো। বৃহদন্ত্র হচ্ছে এই যে অগ্নাশয় পড়লাম, পিত্তথলি পড়লাম, যকৃৎ পড়লাম, পাকস্থলী পড়লাম, অন্ননালী পড়লাম, গলবিল পড়লাম, প্যারাটিক গ্রন্থি পড়লাম। আরেকটা জিনিস আমরা পড়ি নাই, একটু দেখো তো, মুখে একটা জিনিস আমরা বাদ রেখে আসছি, যেটা তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে দাঁত, তাই না? তো দাঁত, সরি, এইটা মোছা যাবে, এটা থাকা লাগবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি ছিল এখানে, হরমোন, ঠিক আছে, ঠিক আছে। আর এখানে ছিল কি, এনজাইম। ওকে, কিছুটা থাকুক। এবার আমরা দাঁত নিয়ে একটু পড়ালেখা করবো, কারণ দাঁতটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তাও দাঁত সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে আমাদের মানুষের দাঁতকে ডাইফিয়াডেন্ট বলে, কারণ মানুষের দাঁত দুইবার গজায়। তোমার শিশু অবস্থায় তোমার বাচ্চাকালে একবার দাঁত পড়ছে, সেই দাঁত আবার গজাইছে কিনা? তাহলে দাঁত আমাদের কয়বার গজায়? দুইবার গজায়। এবং আমাদের যে দাঁত, সেটা আমাদের যে নিম্ন চোয়াল এবং উচ্চ চোয়াল আছে, সেই চোয়ালে অ্যালভিওলাই নামক একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে আমাদের দাঁত গঠিত থাকে। আমাদের দাঁত কয়টা বলতো? সবাই বলবে 32টা, তাই না? কিন্তু আসলে 32টা না। 32টা কি না, হ্যাঁ 32টাই। আচ্ছা ধরো আমি 32টা ধরলাম, হ্যাঁ 32টাই হয়, আক্কেল দাঁত সহ বা উইজডম টুথ সহ আমাদের 32টাই হয়। আমাদের এই দাঁতকে আমরা 4 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? দাঁতের প্রকার, মানে কেমন কেমন দাঁত, সব দাঁত তার সমান না। কিছু কিছু দাঁত বড়, কিছু কিছু দাঁত চোখা, মানে কি ধারালো। তাইলে কি বললাম আমরা, সেটা হচ্ছে দাঁতকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, তাই তো? দাঁতের ভাগ হচ্ছে কর্তন দাঁত বা ইনসিজর। আমরা ডাইরেক্ট একটু ইংলিশে লিখি, হ্যাঁ, আচ্ছা কর্তন দাঁত আমরা বাংলায় লিখি, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। ইনসিজর্স। তারপর হচ্ছে ছেদন দাঁত বা ক্যানিন, এটাও লিখবা, ঠিক আছে, একটু লিখে রাখো তোমাদের সুবিধার্থে। ছেদন দাঁত। পরে হচ্ছে আমাদের অগ্রপেশন, না
অগ্র পেশন বা প্রিমোলার, আর অগ্রপেশনের পর আছে পেশন দাঁত। পেশন দাঁত হচ্ছে আমাদের মোলার দাঁত, তাই তো? অর্থাৎ আমাদের এই 4 ধরনের দাঁত আছে। আচ্ছা, কর্তন দাঁতের কাজ কি বলতো? কর্তন দাঁত এর কাজ কি? কাটা। ক দিয়ে কর্তন, ক দিয়ে কাটা। ছেদন দাঁতের কাজ কি? চিরা। এবং অগ্রপেশন এবং পেশন এই দুই ধরনের দাঁতের কাজ হচ্ছে চিবানো। আচ্ছা দেখো তো, আমরা একটু লিখি। দেখো, ইনসিজর থেকে লিখলাম আই, ক্যানিন থেকে লিখলাম সি, প্রিমোলার থেকে লিখলাম টি, মোলার থেকে লিখলাম এম, আইসি পিএম। আমরা একটু নিচেও লিখি, চলো। আইসি পিএম লিখলাম। কেন লিখলাম? এটা হচ্ছে আমাদের দন্ত সংকেত। দন্ত সংকেত বলতে বোঝায় আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং একজন শিশু বা 5 থেকে 6 বছর মানুষের ক্ষেত্রে দাঁতের সংখ্যা কত হয়। ঠিক আছে? তাহলে দাঁত আছে 4 প্রকার: ইনসিজর, ক্যানিন, প্রিমোলার এবং মোলার, তাই তো? আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটু মনে রাখবা, সেটা হচ্ছে 21, 23। নিচেও লিখবো 21, 23। এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য। ঠিক আছে? তাহলে 21 এবং 23 এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় ইনসিজর আছে এখানে 2, এখানে 2, 4। অর্থাৎ নিম্ন চলে 4টা, উপরের চলে হচ্ছে 4টা, মোট 8টা। আর ছেদন দাঁত ক্যানিন হচ্ছে উপরে একটা নিচে একটা, 2টা, মোট 4টা। এখন একটু দেখো তো, যোগ করি। 2 আর 1 3, 5 এবং 8, অর্থাৎ উপরে 8 আসছে, নিচেও 8 আসছে। এই 8কে আমরা 2 দিয়ে গুণ করব। কত দিয়ে? 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত হবে? 16। আর নিচেও 16, মোট কয়টা হলো? 32টা, তাই তো? এই হচ্ছে আমাদের দাঁতের সংখ্যা। অর্থাৎ ইনসিজর আছে হচ্ছে মোট 8টা, ক্যানিন আছে 4টা, প্রিমোলার আছে 8টা, আর এইটা হচ্ছে 3 3 6, 6 2 গুণে 12টা, তাই তো? এইটা মোট 32টা দাঁত। এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য। এখন যদি আমি বলি 5 বছর শিশুর দাঁত কি 32টা? না, 5 থেকে 6 বছর শিশুর দাঁতের সংখ্যা হচ্ছে মাত্র 20টা। সেটার সংকেত কি হবে? আইসিপিএম। আবার লিখি, নিচেও আইসিপিএম। এটার সংকেত হবে 2102, 2102, 2102। সেই ক্ষেত্রে দেখো তো কয়টা হয়? 2, এখানে 3 আর হচ্ছে 5, উপরে 5 এবং নিচেও 5। 2 দিয়ে গুণ করো, হবে 10 প্লাস 10, টোটাল 20টা। ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদের জানা ততটাও গুরুত্বপূর্ণ না, জাস্ট একটু জেনে রাখো, তাই হবে। আচ্ছা, এতে পড়লাম আমরা হচ্ছে দাঁতের 4টা প্রকার: কর্তন, ছেদন এবং অগ্রপেশন এবং পেশন। এবার আমরা দাঁতের যে একটা দাঁত নিয়ে আমরা এখন পড়ব। একটা দাঁতে হচ্ছে দাঁতের গঠন। মনে করো তুমি একটা দাঁত দেখলা, দাঁতের একবারে সামনে কি থাকে? সাদা অংশ। তাহলে এই সাদা অংশের নাম কি? সাদা অংশের নাম হচ্ছে এনামেল। সাদা অংশের নাম কি? এনামেল। এই দাঁতের ভিতরে যখন যাবা, একটু সাদার ভিতরে যাবা, তখন তুমি পাবা হচ্ছে ডেন্টিন। কি পাবা? ডেন্টিন। তার ভিতরে যখন তুমি যাবা, তখন তুমি পাবা দন্ত মজ্জা। তার ভিতরে যখন তুমি যাবা, তখন পাবা সিমেন্টাস। তাহলে 4টার একটু বলি। এনামেল বা সাদা অংশ, এই সাদা অংশ আমাদের ক্যালসিয়াম এবং ফসফেট যুক্ত হাইড্রোক্সি অ্যাপাটাইট দিয়ে গঠিত, এজন্য এটা সাদা হয়। ক্যালসিয়াম এবং ফসফেট যুক্ত হাইড্রোক্সি অ্যাপাটাইট দিয়ে আমাদের এই কি গঠিত? এনামেল গঠিত। তারপর হচ্ছে ডেন্টিন। এই ডেন্টিল দাঁতের কাঠামোকে তৈরি করে। আর ডেন্টিনের মধ্যে অনেক ধরনের স্নায়ু জালক থাকে, দন্তমজ্জার মধ্যে অনেক ধরনের স্নায়ু জালক থাকে। আর দন্তমজ্জার ইংরেজি হচ্ছে পাল্প। দন্তমজ্জা বা পাল্প। এই পাল্পে যে রোগ হয় এটাকে পালপাইটিস বলা হয়। হ্যাঁ, পালপাইটিস বলা হয়। আর সিমেন্টাস হচ্ছে ওই যে বললাম অ্যালভিওলার মধ্যে গঠিত থাকে, ওই অ্যালভিওলার মধ্যে গঠিত অবস্থায় যে থাকে এই সিমেন্টাস এই গ্রথিত রাখতে সহায়তা করে। তাহলে আমাদের দাঁতও গেল, আমাদের পরিপাকও গেল, তাই তো? সব গেল। এবার একটু আমরা শ্বসন নিয়ে পড়বো।
এটাই লাস্ট টপিক। হ্যাঁ, এই শোষণ নিয়ে পড়বো। শোষণটা খুব বেশি যে কঠিন তা না, শোষণ নিয়ে পড়বো। চলো, পরিপাককৃত খাদ্য পরিপাক তো করলাম, শুধু কি পরিপাক করলেই হবে? না, শুধু পরিপাক করলেই তো হবে না, আমাদের সেই খাবারগুলো আমাদের কোষের মধ্যে তো যাইতে হবে। কোষের মধ্যে না গেলে আমাদের দেহের গঠন হবে না, কোষের মধ্যে না গেলে আমরা শক্তি পাবো না, আমরা কাজ করতে পারবো না, আমরা পড়ালেখা করতে পারবো না, খাইতে পারবো না, চড়তে পারবো না, ঘুমাইতে পারবো না, কিছুই পারবো না, আমাদের কোনো কাজই হবে না। হ্যাঁ, তাহলে এই পরিপাকিত খাদ্যকে আমাকে শোষণ করে আমার কোষে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে শোষণ। এবং আমি তোমাকে প্রথমে বলছিলাম যে ক্ষুদ্রান্ত এমন এক জায়গা, যে জায়গার মধ্যে পরিপাকও হয় শোষণও হয়। ক্ষুদ্রান্তের ডিওডেনামে হয় হচ্ছে পরিপাক, ক্ষুদ্রান্তের ইলিয়াম, এই যে দেখো, এই যে পেঁচানো পেঁচানো যে অংশ, হ্যাঁ, এই পেঁচানো অংশগুলো হচ্ছে ইলিয়ামে, ইলিয়ামের মধ্যে পরিপাক শোষণ হয়। কি হয়? এই ইলিয়ামের মধ্যে হয় হচ্ছে শোষণ। শোষণের সংখ্যা তোমাদের সেরকম একটা আসে না, বাট না, শোষণের সংখ্যা আসে না, তাই শোষণের সংখ্যাটাও জানার প্রয়োজন নাই, জাস্ট এতটুকু জানো যে কিভাবে শোষণ হয়। আচ্ছা, শোষণ করার জন্য রক্ত তো লাগে, রক্তে তো খাবার যাইতে হয়, কিন্তু রক্তে খাবার নেয় কে? রক্তে খাবার নেয় হচ্ছে লসিকা। কে নেয়? লসিকা। এই স্নেহদ্রব্যে যে সরল উপাদান, সেটা ভিলাসের ল্যাকটিয়াল তন্ত্রে যায়। এবার বলি ভিলাস কি। ভিলাস হচ্ছে আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, এই যে পেঁচানো পেঁচানো ক্ষুদ্রান্ত, হ্যাঁ, এই ক্ষুদ্রান্তে আঙ্গুলের মতো একটা অভিক্ষেপ তৈরি হয়। হ্যাঁ, এই যে একটা আঁকলাম, এখানে কিছু আঙ্গুলের মতো অভিক্ষেপ আছে। এই অভিক্ষেপের মধ্যে, এই অভিক্ষেপটাকেই বলা হয় ভিলাই। হ্যাঁ, এক বচনে হচ্ছে মনে হয় ভিলাস, তাই তো? এবং এই ভিলাই হচ্ছে এই পরিশোষণের একক, এইখানেই পরিশোষণ হয়, এখানেই শোষণ হয়। আচ্ছা, এইটা আমাদের শোষণের সহায়তা করে। এই ভিলায়ে কি হয়? এই ভিলায়ে খাদ্য শোষিত হয় এবং সেই খাদ্য ল্যাকটিয়াল তন্ত্র দিয়ে লসিকায় যায়, লসিকা সেই খাদ্যকে রক্তে নিয়ে যায়। কই যায়? ল্যাকটিয়াল তন্ত্র। এই দুটা টার্ম তোমাদের বইয়ে আছে একটু কঠিন ভাবে। আমি যখন 9 10-এ পড়তাম তখন আমার কাছে এটা কঠিন লাগতো যে ল্যাকটিয়াল তন্ত্র, লসিকা এগুলা কি জিনিস, কিন্তু খুবই সহজ জিনিস। ল্যাকটিয়াল তন্ত্র এবং লসিকা স্নেহদ্রব্য জাতীয় খাবার বিলাসের মাধ্যমে, বা আমিষ বলো বা শর্করা বলো, সেটা তোমার ভিলাসের সাহায্যে, ভিলাস থেকে যায় হচ্ছে লসিকা তন্ত্রে, ল্যাকটিয়াল তন্ত্রে, ল্যাকটিয়াল তন্ত্র দেয় লসিকাকে, লসিকা দেয় হচ্ছে রক্তকে। আবার এই খাবার যখন পরিশোষণ হয়ে বর্জ্য হয়, যেগুলো পরিশোষিত হয় না, যেগুলো পরিপাক হয় না, সেই পরিপাক না হওয়া খাবারগুলো লসিকা আবার দেয় কাকে জানো? বৃহদন্ত্রকে। কাকে দেয়? বৃহদন্ত্র, বৃহদন্ত্রকে। এইটা হচ্ছে 1.5 মিটার, কত মিটার? 1.5 মিটার লম্বা। এবং এটারও তোমার 3টা ভাগ আছে, সেটা হচ্ছে সিকাম, কোলন এবং মলাশয়। তোমরা নামগুলো জেনে রাখো শুধু। এই বৃহদন্ত্রকে দেয়, এই বৃহদন্ত্র সেই খাবারগুলোকে রাফেজ আকার হোক বা মল আকারে হোক সেটা বের করে দেয়। এটাই হচ্ছে আমাদের শোষণ। আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে আত্তীকরণ। আচ্ছা দেখো তো, আমরা এখানে পরিপাক করলাম, পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে জানলাম, পরিপাক ক্রিয়া কোথায় কিভাবে পরিপাক হয় সেটা জানলাম, শোষণ কিভাবে হয় সেটাও বুঝলাম। এবার আসে আত্তীকরণ কি। আত্তীকরণ হচ্ছে পরিপাক এবং শোষণকৃত যে খাবার কোষে গেছে, কোষ যেইভাবে কাজে লাগায়, যেই প্রক্রিয়ায় কাজে লাগায়, সেটাকে আত্তীকরণ বলে। একদম ইজি। হ্যাঁ, একদম ইজি। পরিপাক হয়েছে, পরিপাকের পর শোষণ হয়েছে, শোষণ হয়ে কোথায় গেছে? কোষে গেছে। সেই কোষ যেই প্রক্রিয়ায় এটিপি তৈরি করে, শক্তি উৎপন্ন করে, সেটাই হচ্ছে আত্তীকরণ। ক্লিয়ার? বাস, এটাই হচ্ছে আমাদের বলতে গেলে মেইন টপিক। আর আন্তরিক সমস্যা আছে কিছু তোমাদের বইয়ে মনে হয়। আমি তোমাদের প্রথমে বলছিলাম যে বইয়ে একটু সামনে নিয়ে বসবা। হ্যাঁ, বইটা সামনে নিয়ে বসবা, কারণ আমি এখানে যেটা যেটা পড়াচ্ছি 80% এই ক্লাসে হয়ে যাবে। যখন তুমি তোমার বইটা নিয়ে একটু পড়বা, তখন দেখবা বাকি 20%ও তোমার হয়ে গেছে। অর্থাৎ এই টপিক নিয়ে আর তোমার কোনো সমস্যাই থাকবে না, ঠিক আছে? এবং এই টপিক থেকে যত ধরনের সিকিউ আসুক না কিনা, তুমি সবকিছুই পারবা। হ্যাঁ, তাইলে তোমাদের একটা আছে মনে হয় আন্তরিক সমস্যা। এই আন্তরিক সমস্যাটা তোমাদের বইয়ের প্যাসেজ আকারে দেওয়া আছে, তাই এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না।
এটা তোমরা একবার রিডিং পড়ে নেবে, কারণ এখানে না বোঝার মতো ওরকম কিছুই নাই। পেপটিক আলসার আমি একটু বলে দিই কোনটা কোনটা একটু বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার, কারণ ডিওডেনামে হলে হয় আছে ডিওডেনা কি ডিওডেনাল আলসার। এই গ্যাস্ট্রিক গুলোতে পড়বা, যেমন ব্যারি মার্শেল এবং রবিন ওয়ারেন এই দুই বিজ্ঞানীর নাম লেখা আছে, অনেক কিছু লেখা আছে তারা কিভাবে হেলিকোব্যাক্টর খায়, হেলিকোব্যাক্টর তারা পরীক্ষা করে, সবকিছু সুন্দরভাবে লেখা আছে। এখান থেকে যদি সিকিউ আসে ঘতে আসতে পারে ব্যাখ্যা স্বরূপ, সুন্দরভাবে কিছু ব্যাখ্যা দিয়ে দিবা, তাইলে হয়ে যাবে। হ্যাঁ, এটাও খুব বেশি সমস্যা কিছু না, বাট তোমাদের এখান থেকে শুধুমাত্র পরিপাক ক্রিয়া যেটা আছে অর্থাৎ ক্ষুদ্রান্তে, এর মধ্যে ক্ষুদ্রান্তে যে পরিপাক, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাই সিকিউতে আসে, এটা ঘুরে ফিরে অনেকবার আসছে। আর তোমাদের সিকিউতে যদি দেয় তাহলে এই চিত্রটা দিবে, আমি একটু দেখাই দিই কোন চিত্রটা দেয়। এক ক্লাসের মধ্যে আমি বললাম তো 80% তুমি এখান থেকে সম্পূর্ণ বুঝে যাবা, কিন্তু তুমি যদি বাসায় একবার নিজের বইটা খুলে না পড়ো, একবার যদি রিডিং না পড়ো, তুমি আস্তে আস্তে সেটা ভুলে যাবে। সেটা তোমার আত্মস্থে থাকবে না। তাই যদি পারো এখনই তোমার যেটা পড়ালাম সেটা তুমি বইয়ে একবার রিডিং দিবা। হ্যাঁ, সেটা একবার রিডিং দিবা, তাহলেই তোমার এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর প্রথমেই বলছিলাম যে চ্যাপ্টারটা হচ্ছে খাদ্য পুষ্টি এবং পরিপাক। খাদ্য পুষ্টিটা আমি আরেক পার্টে পড়াবো, এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 1 পরিপাক। আর পার্ট 2 তে আমরা খাদ্য এবং পুষ্টি নিয়ে আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারটা আশা করি তোমাদের সমস্যা হবে না। আর যারা এখন ক্লাস 9 আছো তাদের এটা অর্ধবার্ষিক আছে আমি যতটুকু জানি, কারণ এক এক কলেজের এক এক স্কুলের সিলেবাস এক এক রকম হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমার যতটুকু মনে হয় খাদ্য পুষ্টি এটা তোমাদের অর্ধবার্ষিকে আছে যারা ক্লাস 9 পড়ছো। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে সিকিউ আসেই। তো আমার মনে হয় না যে এই ক্লাসটা যদি ধৈর্য সহকারে করো এবং যেটা যেটা নোট করতে বলছি সেইভাবে যদি বুঝো, তাহলে এই চ্যাপ্টারটা তোমার কাছে সবচেয়ে ইজি মনে হবে। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে ভাইয়াদেরকে জানাবা। আর তোমাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হবে ইনশাল্লাহ, সেখানে তোমরা সবাই জয়েন করবা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলবা জয়েন করতে। সেখানে আমরা পোলের ব্যবস্থা করব, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো করবে, সেগুলো আমরা অ্যান্সার দিব। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, কোনো সাবজেক্ট বা কোনো টপিক যদি আমাদের বুঝতে অসুবিধা হয়, সেগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করে দিব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকো। আর এই আর্থিক সমস্যাটা আমি আবার বলছি, এটা কিন্তু পড়ে নিবা। হ্যাঁ, এটা কিন্তু পড়ে নিবা, আমি বলে দিচ্ছি যে কোনটা কোনটা পড়া লাগবে। পেপটিক আলসার, অজীর্ণতা, অমাশয়, এই তিনটা ভালো মতো পড়ে নেবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, পড়ালেখা করো। হ্যাঁ, অনেক পড়তে হবে। ঠিক আছে, অনেক পড়তে হবে। ভালো থাকো অনেক। ঠিক আছে, আসসালামু আলাইকুম।